আজকে যাচ্ছি মাফুসি আইল্যান্ড। হুলুমালে থেকে বাসে করে কার্নিভাল ফেরিঘাটে যাচ্ছি। ভাগিনা তার কার্ড থেকে পাঞ্চ করে দিল। মাত্র 10 MVR খরচ হবে হুলুমালে থেকে মালে কার্নিভাল ফেরিঘাটে যেতে। বাসে ওঠার পরেই দেখলাম মাত্র 5 জন প্যাসেঞ্জার। ফরচুনেটলি তার মধ্যে 4 জনই কিন্তু বাংলাদেশি। যেটা এর আগেও বলতেছিলাম, মালদ্বীপের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলে মানে 2-4 জন বাংলাদেশিদের সাথেই ধাক্কা লাগে। তো তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে করে সময়টা কাটলো। আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো, সেজন্য আকাশটাও বেশ পরিষ্কার। কিছুদূর যাওয়ার পরে সেই আগের জায়গা আবারও চোখে পড়লো। যারা আগের ব্লগগুলো দেখছেন তারা একাধিকবার এই নামটা শুনে থাকবেন যে এই ব্রিজটার নাম হচ্ছে মালদ্বীপ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজে থাকতেই দূরে দেখা যাচ্ছে কিং সালমান মসজিদ। এই ব্রিজ দিয়ে পায়ে হেঁটে বা বাইসাইকেলে করে কোনোভাবেই পার হওয়ার নিয়ম নেই। ট্যাক্সি, বাস অথবা মোটর বাইকে করে পার হতে পারবে। বাস থেকে নেমে কার্নিভাল ফেরিঘাটে ঢুকে মাফুসি আইল্যান্ডের জন্য টিকিট কাটলাম 22 MVR করে। আর টিকিট কাটার সময় আপনি চাইলে ক্রেডিট কার্ড দিয়ে কাটতে পারবেন অথবা ডলারে ডিরেক্ট পেমেন্ট করতে পারবেন। এখানে টিকিটের মধ্যে মেনশন করা আছে জোন 3 থেকে উঠতে হবে। তার মানে ওয়েটিং রুমে ওয়েট করার পর সময় মতো ফেরি আসার সাথে সাথেই কিন্তু কল করলো। এবার ফেরিতে উঠছি। এই কার্নিভাল ক্রুজ থেকে আপনি চাইলে মাফুসি আইল্যান্ড ফেরিতে করে যেতে পারবেন অথবা স্পিড বোটে করে যেতে পারবেন। স্পিড বোটে করে আসলে ভাড়া পড়বে 150 রুপিয়া। ফেরিতে করে আসেন লঞ্চে ভাড়া পড়বে মাত্র আপনার 22 রুপিয়া। অর্থাৎ আপনার ফেরিতে খুবই কম খরচ, কিন্তু ফেরিতে গিয়ে ডে প্যাকেজটা কোনোভাবেই অ্যাভেল করতে পারবেন না। ফেরি একটা নির্দিষ্ট সময়ে ছাড়ে, আসার সময় একটা ফেরি। আর স্পিড বোটে যেতে চাইলে আপনি একাধিক স্পিড বোট পাবেন, যে কোনো স্পিড বোটে করে আপনি চলে যেতে পারবেন। এবং স্পিড বোট একটা সময় পরই ছাড়ে, তার মানে সকালবেলা আপনি আর্লি মর্নিংয়ে যদি বের হন তাহলে স্পিড বোটে গিয়েই আপনি কিন্তু সকালের যে প্যাকেজটা আপনি বুক করছেন সেই প্যাকেজটা আপনি অ্যাভেল করতে পারবেন। কিন্তু ফেরিতে করে গেলে কোনোভাবেই সেই প্যাকেজটা ধরতে পারবেন না, কারণ সকালবেলা প্যাকেজ শুরু হয় সকাল 9টা থেকে। তার মানে স্পিড বোটে যাওয়া ছাড়া আপনি সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছাতে পারবেন না। আর স্পিড বোটে যাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় ফেরিতে যাওয়াটাই বেটার, কারণ ফেরিতে যাওয়ার সময় আপনার অনেক সময় লাগবে, লম্বা সময় ধরে আপনি জার্নি করতে পারছেন, প্লাস হচ্ছে আপনার আশেপাশের ভিউগুলো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। কিন্তু স্পিড বোটে অনেক স্পিডে যাবে, তো সেক্ষেত্রে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তাদের একটা ভয়ের কারণও হতে পারে। অনেকে ভয় পাবে, অনেকে বমি হয়, মাথা ঘুরায়, এই প্রবলেমগুলো হয় স্পিড বোটে। তবে আমি যাওয়ার সময় ফেরিতে যাচ্ছি, তবে আসার সময় অবশ্যই স্পিড বোটে আসবো, কারণ আমার 2 ধরনের অভিজ্ঞতাটাই হবে, ফেরির অভিজ্ঞতা এবং স্পিড বোটের অভিজ্ঞতা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ফেরিতে গেলে ফেরি ছাড়বে আপনার 3টায়, আর স্পিড বোট গেলে স্পিড বোটে আপনি সকালবেলায় মানে 9টার মধ্যে, যেহেতু প্যাকেজ আপনার অ্যাভেল করতে গেলে সকাল 9টায় ওখানে পৌঁছাতে হবে, তো সেই 9টার আগেই আপনি স্পিড বোটে করে যেতে পারবেন। কিন্তু ফেরিতে আপনার একটা সময়, নির্দিষ্ট সময় ফেরি ছাড়বে। একটা ফেরি এখান থেকে যাবে 3টায়, আসার সময় ওখান থেকে আবার রাত 9টায় একটা ফেরি আসে। এই ফেরিটাও বেশ বড়, মোটামুটি বেশ প্যাসেঞ্জার এবং কিছুটা অফ সিজন বলা যায় এই সময়টাকে, সেই জন্য অনেকেই লম্বা হয়ে কিন্তু শুয়ে যাচ্ছে, মানে ঘুমায় আপনি যেতে পারবেন। আর যেটা বলছিলাম যে স্পিড বোটে গেলে অনেক বেশি ঝাঁকি এবং দ্রুত যায়, তো বাইরে তাকায় অনেক কিছু দেখতে পারবেন না, কিন্তু ফেরিতে যাওয়ার সময় বাইরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে আপনারা অবলোকন করতে পারবেন। আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে গাছপালা, মনে হবে এটা অন্য পাশের গ্রাম, আসলে এগুলো এক একটা করে দ্বীপ, প্রত্যেকটা একটা করে দ্বীপ, ছোট বড় অনেকগুলো দ্বীপ আছে মালদ্বীপ। কিন্তু এই দ্বীপগুলোর মধ্যে প্রায় 1000 দ্বীপের মতো যেগুলোতে মানুষ যাওয়া আসা করে বা বসবাসের পারমিশন আছে। এই দ্বীপগুলোর কিছু কিছু আছে একেবারে প্রাইভেট আইল্যান্ড, যে আইল্যান্ডগুলোর খরচ অনেক বেশি, পার হেড $400 থেকে $500 পর্যন্ত খরচ হতে পারে। কিছু আইল্যান্ড আছে যে আইল্যান্ডে রিসোর্টই একটা প্রাইভেট আইল্যান্ড, আর কিছু আইল্যান্ড আছে যে আইল্যান্ডে 2-3টা করে রিসোর্ট থাকে, সেগুলোতে খরচটা একটু কম। এই সমুদ্রে চলাচল করার সময় এই জিনিসটা খুব বেশি চোখে পড়ে। এক হচ্ছে আকাশের কালার, আরটা হচ্ছে গভীরতা। এটার উপরে নির্ভর করে সমুদ্রের পানির কালার। এখানে দেখেন কাছ থেকে দেখা যাচ্ছে পানিটা ব্লু এবং কালচে, আর দূরের পানিটার কালার কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে। এখানে কাছ থেকে দেখা যাচ্ছে সমুদ্রের পানির একরকম কালার, আর দূরে আলাদা কালার। এখানে কিন্তু 2 রকম কালার দেখা যাচ্ছে। আবার এই সাইডটাতে তাকালে দেখা যায় মাল্টি কালার, মানে 3-4 রকমের কালারের মতো মনে হচ্ছে, অথবা এক জায়গা থেকে একটা কালার হয়ে কালার থেকে ফেড হয়ে আরেক কালারের দিকে চলে গেছে। আর এই ফেরির পিছন সাইডটাতে দেখলে মনে হচ্ছে পানির কালার কালো হয়ে গেছে। দূরে যে কটেজ গুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলোই কিন্তু প্রাইভেট কটেজ। এটা আলাদা একটা আইল্যান্ড, এই আইল্যান্ডের মধ্যে ছোট ছোট আলাদা একটা করে কটেজ আছে। এখানে বেশিরভাগই ইউরোপ আমেরিকার পর্যটকরা আসেন, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি থেকেই বেশি পর্যটকরা আসেন। রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে মালদ্বীপের অরিজিনাল লোকদের সাথে খুব কমই আমার দেখা হয়েছে, বেশিরভাগই এখানে পর্যটক। এখন আসছি গুলহি আইল্যান্ডে। গুলহি আইল্যান্ড আসার কারণে যারা স্টাফ ছিল প্ল্যাকার্ড হাতে নিয়ে চেক করলো যে গুলহি আইল্যান্ড কেউ নামবে কিনা। এটা হচ্ছে গুলহি আইল্যান্ড, এখান থেকে কয়েকজন উঠলো, তবে নামার প্যাসেঞ্জারই বেশি। স্পিড বোটে আসলে এইরকম যে স্পিড বোট
এরকম স্পিড বোটে করে আসতে পারবেন। 4 জন বা 6 জন হলেও রিজার্ভ করে নিয়ে আসতে পারবেন এবং তখন সেটা পোষায়। তবে এই স্পিড বোটটা মনে হচ্ছে বিকল হয়ে গেছে কোনো কারণে। আমাদের সময় লাগলো প্রায় 1.25 ঘন্টা। তবে এটা ডিপেন্ড করে সমুদ্রের স্রোতের উপর, আবহাওয়ার উপর। যদি অনেক বেশি ঢেউ থাকে তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টার মতো লেগে যায়, আর যদি শান্ত থাকে সমুদ্র সেক্ষেত্রে হয়তো 1.5 ঘন্টার মধ্যেও চলে আসে। এখান থেকে ফেরি একটাই, সকাল 7:30-এ মাফুসি থেকে রিটার্ন হয়, আর মালে থেকে মাফুসি আসে বিকেল 3টা, 3:30টায়। যাই হোক, অবশেষে মাফুসিতে নেমে গেলাম। এইটা হচ্ছে সেই মাফুসির সিম্বলিক লেখা। এখান থেকে এতটা কমন ছবি হয় যে মাফুসি আইল্যান্ড। এটা হচ্ছে আইকম ট্যুরস। আইকম ট্যুরস থেকেই আমার প্যাকেজটা বুক করা আছে। আগামীকালকে সকালে আমার এখান থেকে আমরা ডে ট্যুরটা নেব। বিচ সাইডে হাঁটতে হাঁটতে আপনি অনেকগুলো এরকম কোম্পানি পাবেন যে কোম্পানিগুলো থেকে প্যাকেজ নিতে পারেন। তবে আইকম ট্যুরস হচ্ছে বেশ প্রসিদ্ধ একটা কোম্পানি, সেই জন্য ওখান থেকে বুক করছি। তবে ছোটোখাটো প্যাকেজ নেওয়ার জন্য এরকম আশেপাশের অন্যান্য ট্যুর প্যাকেজগুলোও নিতে পারেন। বিশেষ করে নর্মাল ওয়াটার অ্যাক্টিভিটিস যদি আপনি করতে চান তাহলে এদের কাছ থেকে প্যাকেজ নিতে পারবেন। এখানে দামাদামি করতে পারবেন, তবে আইকম ট্যুরসে কিন্তু কোনো প্রকার দামাদামি করার সুযোগ নেই। তাই আপনারা যদি বার্গেনিং করতে চান তাহলে এই সব জায়গা থেকে আপনারা প্যাকেজ নিতে পারেন। যাক, অবশেষে চলে আসলাম আমার অনলাইনে বুকিং করা যে হোটেলটা, স্টিংরে বিচ ইন। আমি জানি না এটার কী অবস্থা, তবে অনলাইনে কম দামে পাওয়ার কারণে এই হোটেলটা আমি বুক করছি। তবে খোলামেলা, আর অন্যান্য যে হোটেলগুলো আছে 4 স্টার 5 স্টার হোটেল, সেগুলো কিন্তু একটা বিল্ডিং, আর এই হোটেলটা একেবারেই খোলামেলা। তো সমুদ্রের পাড়ে থাকবো এরকম একটু খোলামেলা হোটেলে আমি চাচ্ছিলাম। চলুন ভিতরে যেয়ে দেখি এটার হোটেলটার কী অবস্থা। তো এখানে ঢুকেই প্রথমে কাউন্টারে যাই। কাউন্টারে গিয়ে আমার যে বুকিংটা ছিল সেটা আমি দেখানোর পর তারপর বিল পে করে তারপর রুমের চাবি দিয়ে রুমে যা ঢুকে পড়ি। তো প্রথমে ঝামেলা হচ্ছিল, রুমের চাবি দিয়ে রুম খুলতেছিল না। পরবর্তীতে তারা এসে আবার ঠিক করে দিয়ে যায়। তবে এখানে রিসেপশনে আসার সাথে সাথে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, ফ্রেশ জুস। এত কম দামের মধ্যে আমার কাছে মনে হচ্ছে ভালো। আর প্রত্যেকটা হোটেলেই আপনার প্যাকেজের ব্যবস্থা আছে। যে প্যাকেজটা আমি অনলাইনে বুক করছি আইকম ট্যুরস থেকে, সেরকম এরা প্রত্যেকটা হোটেলেই কিন্তু এর নিজস্ব একটা মানে সার্ভিস দেয় এটা আর কি, যে বিভিন্ন প্যাকেজের জন্য আপনাকে অফার করবে। আপনি চাইলে এদের কাছ থেকেও নিতে পারেন, অথবা পার্সোনালি আপনি ঘুরে ঘুরে বা অনলাইনে চেক করে রিভিউ দেখে যে কোনো একটা ট্যুর কোম্পানি থেকে তাদের প্যাকেজ নিতে পারেন। যে রুমে ঢুকলাম, রুমে বেশ ভালো আমার কাছে মনে হচ্ছে, যে এত কম দামের মধ্যে রুম, আর টুইন শেয়ার বেড, 2 জন হলেও কিন্তু এই রুমে থাকা যায়। এসি থেকে শুরু করে সব ব্যবস্থা আছে, টেলিভিশন, ফ্রিজ সব কিছু আছে। আর পানি এখানে ফ্রি, পানি খেতে পারবেন, চা কফি সব কিছু এখানে ফ্রি। আর রুমে হিটার আছে, প্লাস হচ্ছে গিজার আছে শাওয়ারের জন্য। সেটা একটা ভালো, বিশেষ করে যারা শীতকালে আসে তাদের জন্য তো গিজার ম্যান্ডেটরি। তো এখানে এই হোটেলগুলোতে দেখলাম যে মোটামুটি সব ধরনের সার্ভিস এরা দেয়, খুব ভালো সার্ভিস দেয়, এবং এত কম দামের মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট হোটেল। এখানে একটা ম্যাপের মতো দেয়া আছে স্টিংরে বিচ হোটেলের, ফায়ার এক্সিট থেকে শুরু করে কোন দিকে কি বের হওয়ার বা ইমার্জেন্সি এক্সিট সব কিছু একটা ডিটেল করে দেয়া আছে এখান থেকে। তবে ব্রেকফাস্টের জন্য এর পাশেই একটা হোটেল আছে, এটা তাদেরই, ট্রিটন বিচ হোটেল অ্যান্ড স্পা। এই হোটেলে এসে ব্রেকফাস্ট করতে হবে। এটা যেহেতু আমার বুকিং ছিল সকালের ব্রেকফাস্ট সহ, তাই সকালের ব্রেকফাস্টের জন্য সে আমাকে হোটেলটা দেখাই দিয়ে গেল। এই হোটেলটা যথেষ্ট ভালো মানসম্পন্ন আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, সকালে এসে এখানে ব্রেকফাস্ট করব। এখন হোটেলে ফিরে গিয়ে একটু ফ্রেশ হয়ে হালকা রেস্ট নেওয়ার পর রাতের মাফুসি ঘুরতে বেরোবো।